প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীজনিত কারণে সারা বাংলাদেশে লকডাউন চলছে। তারই ধারাবাহিকতায় আমাদের বিয়ানীবাজারে লকডাউন চলছে বিধায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ যে ছুটি রয়েছে, বিয়ানীবাজার সরকারি কলেজেও ছুটি রয়েছে, বন্ধ দেওয়া হয়েছে। এখন ঘরে বসে সবাইকে স্টাডি করতে হবে। সেই জন্য আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের উপর অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি এবং বিয়ানীবাজার সরকারি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট আছে, ইউটিউবে বিয়ানীবাজার গভর্নমেন্ট কলেজ, এই চ্যানেলে তোমরা সবাই ক্লাস পেয়ে যাবে সাবস্ক্রাইব করলে। আর আমি সাধারণত সেখান থেকে শেয়ার করে ফেসবুকে নিয়ে আসি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে কিছু আলোচনা করার দরকার প্রথমে, তারপরে আমি সমস্যায় যাব। আর্থিক বিবরণীটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে ছাত্রছাত্রীরা অনেকে হয়তো ভয় পেয়ে যায়। এটা এই হিসাবকে আগে যেটা বলা হতো চূড়ান্ত হিসাবে, এটা আধুনিক নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীকে আমরা মালিকানার ভিত্তিতে দুই ভাগে ভাগ করে থাকি। অর্থাৎ যে প্রতিষ্ঠানের আমরা অঙ্ক করব, সমস্যার সমাধান করব, সেই প্রতিষ্ঠানের মালিকানার ভিত্তিটা আগে বুঝতে হবে। এটা মালিক একজন না একাধিক জন। তো হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসারে মালিকানার ভিত্তিতে আর্থিক বিবরণীকে দুই ভাগে ভাগ করা হয়। যদি প্রতিষ্ঠানের মালিক একজন হন তাহলে তাকে বলে এক মালিকানা কারবার। সেই এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী আমরা আলোচনা করব, যেহেতু এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আছে যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী, অর্থাৎ কোম্পানির হিসাব শেয়ার দ্বারা কিংবা স্টক দ্বারা সীমাবদ্ধ। সেই প্রতিষ্ঠানের অঙ্ক আমরা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যাওয়ার পর। এই এক মালিকানা কারবারের আর্থিক বিবরণীতে যে অংশ থাকে তা আগে দেখে নেওয়ার দরকার। সাধারণত দুইটা অংশ থাকে, তিনটা অংশ থাকে। এক, আয় বিবরণী; দুই, মালিকানা সত্ত্ব বিবরণী; তিন, আর্থিক অবস্থার বিবরণী। আয় বিবরণী হচ্ছে আগে আমরা যেটাকে বলতাম ক্রয় বিক্রয় ও লাভ লোকসান হিসাব। আর মালিকানা সত্ত্ব বিবরণী অর্থাৎ মালিকের কতটুকু সত্ত্ব আছে একটা ছোট্ট বিবরণী করে জানা যায়। আর সর্বশেষে আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ উদারতপত্র, মানে যাকে আমরা ব্যালেন্স শিট বলতাম ইংরেজিতে। এই তিনটা পার্টে বিভক্ত। তো সৃজনশীল পদ্ধতিতে করণীয় ক তে একটা ছোট্ট প্রশ্ন থাকবে জ্ঞানমূলক, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর খ এবং গ তে যে দুইটা অংশ থাকবে এই তিনটা অংশ থেকে সেই দুইটা অংশ করতে হবে। আমরা যখন আয় বিবরণী করতে যাব অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট, আগে এটা ছিল ক্রয় বিক্রয় ও লাভ লোকসান হিসাব। এই ইনকাম স্টেটমেন্টটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে এক ধাপ আয় বিবরণী অর্থাৎ সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর বহুধাপ আয় বিবরণী অর্থাৎ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। প্রশ্নে বলা থাকবে সেটা এক ধাপ আয় বিবরণী না বহুধাপ আয় বিবরণী। তবে কথা হলো, যদি প্রশ্নে বলা না থাকে এক ধাপ আয় বিবরণী না বহুধাপ আয় বিবরণী, তখন আমরা প্রতিষ্ঠানের ধরন বুঝে, প্রতিষ্ঠানের ব্যবসায়িক ধরন বুঝে আমরা এক ধাপ আয় বিবরণী অথবা বহুধাপ আয় বিবরণীর সিদ্ধান্ত নিয়ে অঙ্ক করব। প্রতিষ্ঠানের ধরন বলতে বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠান কি ধরনের কি কাজ করে। যদি প্রতিষ্ঠানটা হয় সেবামূলক প্রতিষ্ঠান তাহলে আমরা এক ধাপ আয় বিবরণী করব। আর প্রতিষ্ঠান যদি হয় উৎপাদনকারী কিংবা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তাহলে আমরা বহুধাপ আয় বিবরণী করব। তবে সেটা যদি প্রশ্নে বলা না থাকে, আর প্রশ্নে যদি বলা থাকে এক ধাপ আয় বিবরণী তাহলে আমাদেরকেও করতে হবে এক ধাপ আয় বিবরণী। প্রশ্নে যদি বলা থাকে বহুধাপ আয় বিবরণী আমাদেরকেও করতে হবে বহুধাপ আয় বিবরণী। এই হচ্ছে আয় বিবরণীর অংশ। তারপরে মালিকানা সূত্রের মধ্যে কোনো স্টেপ নাই, কোনো প্রকার নাই, একটাই, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ যাকে আমরা উদারতপত্র বা স্থিতিপত্র বলে থাকি, সেই আর্থিক অবস্থার বিবরণীতে দুই প্রকারের আছে। একটা হচ্ছে সুবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী এবং অবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ আনক্লাসিফাইড আর্থিক অবস্থার বিবরণী এন্ড ক্লাসিফাইড আনক্লাসিফাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড আনক্লাসিফাইড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা সাধারণত হিসাব বিজ্ঞানে ক্লাসিফাইড অর্থাৎ শ্রেণীবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণীটা করব। এবার আমরা
প্রশ্নের দিকে যাই, একটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। যে সমস্যাটা বলছে মিস্টার রহমান সিএ পাস করে একটি অডিট ফার্ম খুলেন। অডিট ফার্ম অর্থাৎ উনি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিকাশ পরীক্ষা করেন। তার রেওয়া মিল ও কিছু সমন্বয় উল্লেখ করা হলো। তাহলে এখানে আরো একটা আলোচনার বিষয় রয়ে গেছে যে আর্থিক বিবরণীর প্রশ্নটা কি রকম হতে পারে। আর্থিক অবস্থার বিবরণীর প্রশ্নটা একটা রেওয়া মিল দেওয়া থাকবে, পূর্ণাঙ্গ একটা রেওয়া মিল দেওয়া থাকবে এবং রেওয়া মিলের পরে কিছু সমন্বয় দেওয়া থাকবে। এই সমন্বয়গুলা রেওয়া মিলের সাথে সাধন করতে হবে। সমন্বয় হচ্ছে যা লেখার প্রয়োজন ছিল কিন্তু ভুলবশত লেখা হয় নাই, যা লেখার প্রয়োজন নাই তা লেখা হয়ে গেছে, এই ধরনের বিষয়গুলা রেওয়া মিলের নিচে উল্লেখ করে দেওয়া থাকে। সেই বিষয়গুলা অঙ্ক করতে গিয়ে, সমস্যার সমাধান করতে গিয়ে আর প্রশ্নের আইটেম অনুসারে তার নিজ নিজ জায়গায় যোগ কিংবা বিয়োগ করতে হবে। আমাদের রেওয়া মিল সম্বন্ধে আগে আলোচনা হয়েছে, রেওয়া মিলের ধারণা আছে এবং রেওয়া মিলে যে আমাদের আধুনিক পদ্ধতিতে হিসাবের 6টা শ্রেণী আছে এবং এই 6টা শ্রেণীর আইটেম দেওয়া থাকবে, দফা সমূহ দেওয়া থাকবে। এই আইটেমগুলা আমাদের 3টা করণীয়র মধ্যে কিংবা 2টা করণীয়র মধ্যে প্রশ্ন অনুসারে যেরকম থাকবে ওখানে যাবে। তো আয় বিবরণীতে শুধুমাত্র আয় এবং ব্যয় সংক্রান্ত তথ্যগুলা লিপিবদ্ধ করা হবে এবং আয়ের যোগফল থেকে ব্যয়ের যোগফল বিয়োগ করে আমাদের মোট লাভ অথবা নিট লাভ, এখানে মোট লাভ অথবা নিট লাভ যদি এক ধাপ আয় বিবরণী হয় তাহলে সরাসরি নিট লাভ চলে আসবে, আর যদি বহু ধাপ আয় বিবরণী হয় সেটা ধাপে ধাপে মোট লাভ নিট লাভ আসবে। আয় থেকে ব্যয় বিয়োগ করে প্রথমে আয়গুলা লিপিবদ্ধ করতে হবে, তার পরবর্তীতে ব্যয়গুলো লিপিবদ্ধ করতে হবে। আয়ের যোগফল থেকে ব্যয়ের যোগফল বিয়োগ করে লাভ হতে পারে আবার লোকসানও হতে পারে। যদি আয় বেশি হয় এবং ব্যয় কম হয় তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করে লাভ হবে, আর যদি আয় কম হয় এবং ব্যয় বেশি হয়ে যায় তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করে লোকসান হবে। আমরা প্রশ্ন অনুসারে সেগুলা লিপিবদ্ধ করব। তো আমরা যে প্রশ্নটা দেখতেছি একটা রেওয়া মিল দেওয়া আছে মিস্টার রহমানের, এবং মিস্টার রহমানের রেওয়া মিল হচ্ছে প্রাপ্য হিসাব নগদ, মূলধন হিসাব মিস্টার রহমান, প্রদেয় হিসাব, নিরীক্ষা সেবা আয়, বেতন উত্তোলন মিস্টার রহমান, ভাড়া, বিবিধ খরচ, অফিস সরঞ্জাম, সাপ্লাই, অগ্রিম বীমা, 10% ব্যাংক ঋণ। এখানে একটা তারিখ আছে 1/4/2018। বছর শেষে সমন্বয় সমূহ, বছর শেষে সাপ্লাইজের ব্যবহারের পরিমাণ 3000 টাকা, অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধার্য করতে হবে, নিরীক্ষা সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি 12,000 টাকা, অগ্রিম বীমা 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই হচ্ছে প্রশ্নটা। এবং একটা বিষয় লক্ষ্য রাখবেন, ছাত্রছাত্রীদের বলছি যে প্রশ্নে যে রেওয়া মিল দেওয়া থাকবে সে দেখতে হবে যে রেওয়া মিলের যোগফল ঠিক আছে কিনা। ডেবিটের যোগফল 74,500 টাকা, ক্রেডিটের যোগফল 74,500 টাকা, তার মানে রেওয়া মিলের যোগফল ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক প্রশ্নে কোনো সমস্যা নাই। যদি রেওয়া মিলের যোগফল ঠিক না থাকে তাহলে এখানে রেওয়া মিলের কোথায় ঘাটতি আছে বা ডেফিসিয়েন্সি আছে বা কোনো আইটেমের কোনো দফার অনুপস্থিত আছে কিনা তা আগে বের করে নিতে হবে। তো এখন করণীয়তে বলছে বছর শেষে অগ্রিম বীমা ও সাপ্লাইজ মজুদের পরিমাণ নির্ণয় করো। তা আমরা এই প্রশ্নের প্রথম জ্ঞানমূলক প্রশ্নতে 2টা তথ্য চেয়েছে, 2টা তথ্যের আমরা উত্তর দেব। আমি মনে করি প্রশ্নে এই প্রশ্নটা 1 নম্বরে আসছে। সাধারণত আর্থিক বিবরণী 2টা আসবে পরীক্ষায়, 2টোই আনসার করতে হবে এবং 1 এবং 2 এ থাকবে। আমরা ধরে নিলাম এই প্রশ্নটা 1 নম্বরে আসছে। 1 নং প্রশ্নের ক উত্তর। 2টা তথ্য চাইছে, বছর শেষে অগ্রিম বীমা। আমাদেরকে দেখতে হবে প্রশ্নের মধ্যে বলছে অগ্রিম বীমা 4000 টাকা, অর্থাৎ যখন এই প্রতিষ্ঠান বীমা করেছে, বীমা প্রতিষ্ঠানের সাথে মিস্টার রহমান বীমা প্রতিষ্ঠানের সাথে উনি চুক্তিবদ্ধ হয়ে 4000 টাকা অগ্রিম দিয়ে দিয়েছেন। এখন সমন্বয় শেষে বলছে যে এখনো অগ্রিম বীমার 1000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই 4000 থেকে 1000 টাকা মেয়াদ উত্তীর্ণ অর্থ হচ্ছে খরচ হয়ে গেছে। তাহলে আমাদেরকে প্রশ্ন করছে যে অগ্রিম থাকলো কত।
4,000 টাকা থেকে যদি 1,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, 1,000 টাকা খরচ হয়ে যায়, তাহলে খুবই স্বাভাবিক বোঝা যায় থাকবে মাত্র 3,000 টাকা। তাহলে উত্তরটা আমাদেরকে এইভাবে লিখতে হবে যে বছর শেষে অগ্রিম বীমার পরিমাণ বছর শেষে অগ্রিম বীমার পরিমাণ 4,000 বিয়োগ 1,000 সমান 3,000 টাকা। এই হচ্ছে আমাদের একটা প্রশ্নের উত্তর। আবার চেয়েছে তা হলো সাপ্লাইজ মজুদের পরিমাণ। সাপ্লাইজ ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে সরবরাহ। এই সাপ্লাইজ শব্দটা হচ্ছে বাংলার ইংরেজির আধুনিক অর্থাৎ মডার্ন টার্মস, যেটাকে সনাতন পদ্ধতিতে অর্থাৎ ক্লাসিক্যাল টার্মসে বলা হতো স্টেশনারি, যার বাংলা অর্থ ছিল মণিহারি। তো প্রশ্নে স্টেশনারিও থাকতে পারে, মণিহারিও থাকতে পারে, সাপ্লাইজও থাকতে পারে, সরবরাহ থাকতে পারে। শব্দ চারটা, দুইটা বাংলা, দুইটা ইংরেজি এবং অর্থ তো একই। তো আমরা প্রশ্ন থেকে খাতায় লিখবো, প্রশ্নে যে ভাষা দেওয়া থাকবে সেই ভাষায় লিখতে হবে। প্রশ্নে বলছে সাপ্লাইজ মজুদের পরিমাণ। তো সাপ্লাইজ মজুদের পরিমাণ, সাপ্লাইজ মজুদের পরিমাণ রেওয়া মিলে সাপ্লাইজ দেওয়া ছিল 8,000 টাকা এবং 1 নম্বর সমন্বয় বলছে বছর শেষে সাপ্লাইজ ব্যবহার হয়েছে 3,000 টাকা। যদি বছরের শুরুতে আমার কাছে 8,000 টাকার সাপ্লাইজ থাকে, অর্থাৎ সরবরাহ মানে মণিহারি থাকে, এবং বছর শেষে 3,000 টাকা খরচ করে ফেলি, তাহলে 8,000 থেকে 3,000 খরচ হয়ে গেছে, তো কত থাকবে? 5,000 থাকবে। 8,000 বিয়োগ 3,000 সমান 5,000 টাকা। এই 5,000 হচ্ছে আমার উত্তর। সুপ্রিয় ছাত্রছাত্রী, এই হচ্ছে আমার করণীয়। কতে চেয়েছিল বছর শেষে অগ্রিম বীমার পরিমাণ কত? অগ্রিম বীমার পরিমাণ 3,000 টাকা। সাপ্লাইজ মজুদের পরিমাণ কত? সাপ্লাইজ মজুদের পরিমাণ 5,000 টাকা। এই হচ্ছে আমাদের করণীয়। ক শেষ। এখন আমরা খ এর দিকে যাই। কতে বলছে আয় বিবরণী তৈরি করো, কিন্তু এখানে বলে নাই এক ধাপ আয় বিবরণী না বহু ধাপ আয় বিবরণী। আগে আমি আলোচনায় বলছি যে প্রশ্নের ধরন দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এক ধাপ আয় বিবরণী না বহু ধাপ আয় বিবরণী, কিন্তু এই সিদ্ধান্ত না নিয়ে কিন্তু সমস্যার সমাধান করা যাবে না। এই প্রশ্ন শুরুতেই বলছে মিস্টার রহমান সিএ পাশ করে একটি অডিট ফার্ম খুলেন। অডিট ফার্মের কাজ হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব করে দেওয়া কিংবা হিসাব করার পর হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। সাধারণত এই কাজটা হচ্ছে সেবামূলক কাজ। আর সেবামূলক কাজ হচ্ছে যেখানে কাজ হবে, আর্থিক লেনদেন হবে, কিন্তু কোনো পণ্যদ্রব্যের লেনদেন হবে না, সেটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, অডিট ফার্ম, এগুলা বিভিন্ন ক্লাব। তো আমরা প্রশ্নের ধরন দেখে বুঝতাম পারলাম যে আমাদের অঙ্কটা হবে এক ধাপ আয় বিবরণী। তো খাতার উপরে লিখতে হবে এক ধাপ আয় বিবরণী। আর 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এই হচ্ছে আমার উপরের কথাগুলা। এক ধাপ আয় বিবরণী 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ছাত্রছাত্রীদেরকে আগেই বলেছি যেহেতু এটা ছোট্ট বোর্ড, আমি রাখতে পারবো না, লেখাটা মিটিয়ে দেব। তারপরে আমাদের ছক আঁকতে হবে। এই কাজগুলা দুই প্রকারের ছকে করা যায়, একটা হচ্ছে টি ছকে আর একটা হচ্ছে বিবরণী ছকে। তো আধুনিক পদ্ধতিতে সাধারণত বিবরণীর ছকে অর্থাৎ এফ ফর্মে করা হয়, আমরাও এফ ফর্মে আঁকবো। ছকটা হবে ডান পাশে
দুইটা টাকার কলাম আর বাকি সব কিছু বাম পাশে বিবরণ, বিবরণ টাকা টাকা। এবং আয় বিবরণীর প্রথম কাজ হচ্ছে আমরা প্রদত্ত প্রশ্ন থেকে সমস্ত আয়গুলাকে আগে লিপিবদ্ধ করব। সেই জন্য এখানে লিখতে হবে আয় সমূহ, আয় সমূহ। এবং প্রশ্নে বলছে নিরীক্ষা সেবা আয় 20,000 টাকা। জনাব মিস্টার রহমান যেহেতু উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি নিরীক্ষা করে থাকেন, নিরীক্ষা করে উনি 20,000 টাকা অর্জন করেছেন। তো বিবরণে হচ্ছে নিরীক্ষা সেবা আয়। আমরা প্রথম কলামে লিখব 20,000। দেখব প্রশ্নে আর কোনো আয় আছে কিনা। প্রশ্নে আছে অগ্রিম সেবা আয়। অগ্রিম সেবা আয় সাধারণত চলতি সম্পদ, কিন্তু এই ব্যাপারে সমন্বয় বলছে 3 নাম্বার সমন্বয়ে নিরীক্ষা সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি। অর্থাৎ মিস্টার রহমান আরো কিছু কাজ করেছেন, 12,000 টাকার কিন্তু এখনো টাকা পাননি, তো সেটা উনি পাবেন। হিসাব বিজ্ঞানে এটাকে লিখতে হবে প্রাপ্য নিরীক্ষা সেবা আয়, প্রাপ্য নিরীক্ষা সেবা আয় 12,000 টাকা। এই প্রাপ্য শব্দটার অর্থ হচ্ছে আমি এখনো পাইনি, পাবো। তার আরো বিকল্প শব্দ আছে, অর্থাৎ বকেয়া কিংবা অনাদায়ী। অনাদায়ী নিরীক্ষা সেবা আয় কিংবা বকেয়া সেবা, বকেয়া নিরীক্ষা সেবা আয় লিখলে বিকল্প শব্দ লেখা যায়, তাতে কোনো অসুবিধা নাই। এখন ওনার মোট আয় হচ্ছে 20,000 এবং 12,000 যোগ করলে 32,000। দ্বিতীয় কলামে মোট আয় 32,000 টাকা। এই হচ্ছে মিস্টার রহমানের আয়। এখন আমরা মিস্টার রহমানের ব্যয় সমূহ লিপিবদ্ধ করব। তো খাতার বাম পাশ থেকে ব্যয় সমূহ, বেতন আছে 5,000 টাকা। প্রথমে লিপিবদ্ধ করতে হবে বেতন। প্রথম কলামে লিখব 5,000। ভাড়া, ভাড়া প্রথম কলামে লিখব আরো 5,000। বিবিধ খরচ আছে 500। বিবিধ খরচ হচ্ছে 500। যে অগ্রিম বীমা দেওয়া আছে 4,000 টাকা। এই অগ্রিম বীমাটা হচ্ছে চলতি সম্পদ, কিন্তু সমন্বয়ে বলা আছে অগ্রিম বীমা 1,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ অগ্রিম বীমার খরচ হয়েছে 1,000 টাকা। এটাকে বলবে বীমা খরচ 1,000। সাপ্লাই ছিল 8,000 টাকা। 8,000 টাকা থেকে খরচ হয়েছে 3,000 টাকা। এখানে সাপ্লাই খরচ 3,000। আর সমন্বয় এক জায়গায় বলছে অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধার্য করতে হবে। অবচয় হচ্ছে খরচ এক প্রকারের। অফিস সরঞ্জাম আছে 15,000। 15,000 টাকার উপর 5% করলে হবে 750 টাকা। ক্যালকুলেটরের সাহায্যে যদি 15,000 5% করা হয় তাহলে 750 হবে অফিস সরঞ্জামের অবচয় 750। আমাদের প্রদত্ত প্রশ্নে আর কোনো খরচ আমাদের চোখে পড়তেছে না, খরচগুলা সব লেখা হয়ে গেছে। এখন দেখতে হবে মোট কত টাকা খরচ হয়েছে। ক্যালকুলেটরের সাহায্যে খরচগুলা যোগ করতে হবে। বেতন ছিল 5,000, ভাড়া ছিল 5,000, বিবিধ খরচ 500, বীমা খরচ 1,000, সাপ্লাইজ খরচ 3,000,
অবচয় 750, আরো কোনো খরচ আছে কিনা একটু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, আরো একটা ছোট্ট খরচ আছে। খরচটা হলো, প্রশ্নে বলছে 10% ব্যাংক ঋণ 1/4/2018 10,000 টাকা, অর্থাৎ ব্যাংক থেকে 10,000 টাকা ঋণ নেওয়া হয়েছে 10% সুদে, এবং সেটা নেওয়া হয়েছিল এপ্রিল মাসের 1 তারিখে। আমরা যেদিন অঙ্ক করতেছি ডিসেম্বর মাসের 31 তারিখ। এপ্রিল মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ 9 মাস। আমরা 9 মাসের সুদ লিপিবদ্ধ করতে হবে। 10,000 টাকার উপর 10% করলে সুদ দাঁড়াবে 1,000। এই 1,000 টাকা যদি 12 মাসের সুদ হয় তাহলে আমাদেরকে হিসাব করে নিতে হবে যে 9 মাসের সুদ কত। 1,000 টাকাকে 12 দিয়ে ভাগ করলে আসবে 1 মাসের সুদ, আর তাকে 9 দিয়ে গুণ করলে আসবে 9 মাসের সুদ, অর্থাৎ 750 টাকা বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ 750। এখন আমাদের এখানে যোগফল হবে 16,000। আরো একবার যোগ করে নেই, ভুল হতে পারে। 5,000 5,000 5,000, 3 5 15,000, আরো 1,000 16,000, 15 16,000, আর সরি এটা 5,000 না 500, ক্যালকুলেটরে করি। 5,000 যোগ 5,000 হচ্ছে 10,000, যোগ 500 যোগ 1,000 যোগ 3,000 যোগ 750 যোগ 750, 16,000। এখানে যোগফলটা হচ্ছে 16,000। আয় হয়েছে 32,000, ব্যয় হয়েছে 16,000, তাহলে লাভ হয়েছে। এই 16,000 কে একটা ব্র্যাকেট দিব, অর্থাৎ এই 16,000 আমরা বিয়োগ করব। এখন এইভাবে একটা টান দিয়ে বক্সের মতো করে নিট আয় অথবা নিট লাভ, নিট মুনাফা, যে কোনো শব্দ লেখা যায়, আয় লাভ মুনাফা লেখা যায়। 32,000 থেকে 16,000 মাইনাস করলে লাভ হচ্ছে 16,000। এই হচ্ছে মিস্টার রহমানের এই আয় বিবরণীর ফলাফল, অর্থাৎ নিট লাভ। আমরা পরবর্তী অংশে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে যাচ্ছি। বৃন্দ, আর্থিক অবস্থার বিবরণীতে উপরে লিখতে হবে মিস্টার রহমান, অর্থাৎ আমরা যার হিসাব করতেছি উনার নাম। আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ আমাদের হিসাবের নাম 31শে ডিসেম্বর 2018 সালের জন্য। এইগুলো লেখার পরে ছক আঁকতে হবে, এবং ছক যেভাবে আমরা আয় বিবরণীর ছক এঁকেছিলাম সেই একইভাবে। আমার বোর্ড ছোট, সেই জন্য আমি একটু মিটিয়ে আবার ছকটা করব। তোমরা এই লেখার নিচে ছক আঁকবে। বিবরণ বিবরণ টাকা টাকা। তো আর্থিক অবস্থার বিবরণী মানে স্পষ্টত দুইটা অংশ, একটা হচ্ছে সম্পত্তির অংশ আর একটা হচ্ছে দায় মালিকানা সত্ত্বের অংশ। ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে বলছি, শুধুমাত্র সম্পদের প্রদর্শন আসতে পারে, দায় মালিকানা সত্ত্ব আসতে পারে। তো এখানে আমি পূর্ণাঙ্গ আর্থিক অবস্থার বিবরণী করব। যদি আর্থিক অবস্থার বিবরণী বলে তাহলে পূর্ণাঙ্গ অংশটুকু লিখতে হবে, আর যদি বলে প্রশ্নের মধ্যে যদি আসে শুধুমাত্র সম্পদের প্রদর্শন দেখাও তাহলে শুধু সম্পদ অংশটুকু করবে, শুধু দায় মালিকানা সত্ত্ব বললে দায় মালিকানার অংশটুকু বলবে। তো খাতার মধ্যখানে সম্পত্তি সমূহ। এই সম্পত্তি সমূহকে আবার আমরা আগেই বলেছি যে এটা আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিট অর্থাৎ সুবিন্যস্ত ব্যালেন্স শিটটা করব, অর্থাৎ সুবিন্যস্ত আর্থিক অবস্থার বিবরণীটা করব। এখানে ক্লাসগুলো হচ্ছে অর্থাৎ ধাপগুলো বা শ্রেণীগুলো হচ্ছে যে সম্পত্তি সমূহকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হচ্ছে চলতি সম্পদ, অর্থাৎ যে সম্পদগুলো খুব সহজে টাকায় রূপান্তর করা যায় তা হচ্ছে চলতি সম্পদ। এখানে খাতার বাম থেকে চলতি সম্পদ হচ্ছে প্রথমে নগদ,
অর্থাৎ নগদ যে টাকা থাকবে কিংবা ব্যাংকে জমা যে টাকা থাকবে সেটা আগে প্রথমে লিখতে হবে। তবে এই প্রশ্নে কোথাও ব্যাংকে টাকা জমা আছে সে কথা বলা নাই, শুধুমাত্র বলছে নগদ আছে 15,000 টাকা। আমরা লিখবো নগদ, প্রথম কলামে 15,000। প্রাপ্য হিসাব অর্থাৎ মিস্টার রহমান মানুষের কাছে টাকা পায় এই ধরনের হিসাব আছে 20,000। প্রাপ্য হিসাব 20,000। প্রাপ্য হিসাব 20,000 দেওয়ার পরে দেখতে হবে প্রশ্নের মধ্যে আর কি কি চলতি সম্পদ আছে, যদি থাকে তাহলে লিখতে হবে সাপ্লাই যে 8,000 টাকা ছিল, এই 8,000 টাকার মধ্যে 3,000 টাকা আমরা আয় বিবরণীতে লিখেছি খরচ হয়ে গেছে। তাহলে করণীয় কতেও বলে আসছি যে সাপ্লাইজ এখনো আছে হাতে 5,000, সেটা হচ্ছে চলতি সম্পদ। সাপ্লাই 5,000। অগ্রিম বীমা ছিল 4,000 টাকা। অগ্রিম বীমা 4,000 থেকে 1,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে এখনো অগ্রিম রয়ে গেছে 3,000 টাকা অগ্রিম বীমা। আমরা এই সাপ্লাইজ এবং অগ্রিম বীমা করণীয় কতেও প্রদর্শন করে আসছি এবং যে অংশটা খরচ ছিল কতে অর্থাৎ আয় বিবরণীতে লিখেছি, যা রয়ে গেছে তা হচ্ছে সম্পদ। আরেকটা বিষয় আছে, নিরীক্ষা সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি 12,000 টাকা। 12,000 টাকা বিভিন্ন জনের কাছে মিস্টার রহমানের এখনো পাওনা আছে, এটা হচ্ছে চলতি সম্পদ। এটা প্রাপ্য সেবা আয় 12,000। এখন এই হচ্ছে আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ গুলা যোগ করে নিতে হবে। নগদ 15,000, প্রাপ্য হিসাব 20,000, সাপ্লাইজ 5,000, অগ্রিম বীমা 3,000, প্রাপ্য সেবা আয় 12,000। এই হচ্ছে চলতি সম্পদ। 55,000 টাকা আমরা দ্বিতীয় কলামে লিপিবদ্ধ করে রাখবো। পরবর্তী সম্পদের নাম হচ্ছে বিনিয়োগ। আমাদের প্রশ্নে বিনিয়োগ সংক্রান্ত কোনো তথ্য নাই, শুধুমাত্র বিনিয়োগ লিখে দুইটা টাকার কলামে ড্যাশ দিয়ে দেব কারণ বিনিয়োগ আমাদের প্রশ্নে নাই। তারপরে হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ বলতে এখানে আছে অফিস সরঞ্জাম 15,000। অফিস সরঞ্জাম প্রথম কলামে লিখব 15,000। এই 15,000 থেকে আমরা আয় বিবরণীতে লিখে আসছিলাম যে অফিস সরঞ্জাম 15,000 টাকার উপর প্রশ্নে বলছে 5% অপচয়। 15,000 এর উপর 5% করলে অর্থাৎ 100 টাকায় 5 টাকা যদি অপচয় হয় তাহলে 15,000 হবে 750 টাকা। অপচয়টা মাইনাস যাবে, বিয়োগ অপচয় সঞ্চিতি। অপচয় সঞ্চিতি বলা যায় কিংবা পুঞ্জীবিত অপচয় বলা যায় 750। 15,000 থেকে 750 মাইনাস করলে থাকবে 14,250। স্থায়ী সম্পদ আর কিছু নাই। আরো একটা সম্পদ হচ্ছে অস্পর্শনীয় সম্পদ কিংবা অলিক সম্পদ। এই সম্পদেরও উপস্থিতি এই প্রশ্নে নাই। অলিক সম্পদ নাই। এখন আমরা সম্পদের যোগ করব, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকার সম্পদ আছে তা দেখব। 55,000 আছে চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ হচ্ছে 14,250, হচ্ছে 69,250। 69,250 এই হচ্ছে চলতি সম্পদ। এটা আমাদের একটা রেজাল্ট মানে ফলাফল। আর আর্থিক অবস্থার বিবরণীর দ্বিতীয় স্টেপ অর্থাৎ দায় ও মালিকানা সত্ত্ব লিপিবদ্ধ করব। এর নিচে এখানে লিখতে হবে মোট সম্পত্তি। আমরা দ্বিতীয় অংশে যাব এবং এটা আমি মিটিয়ে ফেলবো, ছাত্রছাত্রীরা এর নিচে লিখবে।
এখানে লিখতে হবে দায় ও মালিকানা সত্ত্ব। এই দায় ও মালিকানা সত্ত্ব এখানে স্পষ্টই দেখা যাচ্ছে দুইটা অংশ, দায় একটা অংশ এবং মালিকানা সত্ত্ব আরো একটা অংশ। এই দায় অংশটাকে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। তো আমরা প্রথমে লিপিবদ্ধ করব চলতি দায়। চলতি দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব, অর্থাৎ বিভিন্ন জন মিস্টার রহমানের কাছে টাকা পায়, একে বলে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব 10,000 আমরা প্রথম কলামে লিপিবদ্ধ করব। আর অগ্রিম সেবায় এটা হচ্ছে চলতি দায়। অগ্রিম সেবা আয় হচ্ছে চলতি দায় 4,500 টাকা। আবার 10% ঋণ ছিল, ঋণের উপর আমরা সুদ ক্যালকুলেশন করেছিলাম 750 টাকা, এটা হচ্ছে চলতি দায়। বকেয়া ঋণের সুদ 750। এই হচ্ছে আমাদের চলতি দায়। যোগ করতে হবে 10,000, 4,500 এবং 750। এই পর্যায়ে যোগফল হচ্ছে 15,250। চলতি দায়ের পরবর্তী স্টেপটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এখানে আছে 10% ব্যাংক ঋণ 10,000 টাকা, 10% ব্যাংক ঋণ সরাসরি দ্বিতীয় কলামে চলে যাবে 10,000। এই আমরা দায় লিপিবদ্ধ করলাম। দায়কে দুই ভাগে ভাগ করেছি, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। পরবর্তী স্টেপটা হচ্ছে মালিকানা সত্ত্ব। ছাত্রছাত্রীদের জ্ঞাতার্থে আমি আবার বলছি যে আর্থিক বিবরণীর ধারাবাহিকভাবে মালিকানা সত্ত্বটা আসলে দ্বিতীয় স্টেপ, অর্থাৎ আয় বিবরণীর পরেই মালিকানা সত্ত্ব করে নিতে হয়। কিন্তু অঙ্কটা হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে আমরা আমাদের মতো করে পূর্ণাঙ্গ অঙ্ক করতে পারবো না, প্রদত্ত প্রশ্নের অনুসারে করতে হবে। কিন্তু মালিকানা সত্ত্ব করতে হবে এখানেও কিন্তু বলা নাই। আবার মালিকানা সত্ত্ব ছাড়া আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানা সত্ত্ব অংশ হবে না, তাই এখানে এসে মালিকানা সত্ত্বটা করে নিতে হবে। এটা বেশ লম্বা বিষয় না, কঠিন বিষয় না। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব লিখে মূলধন। প্রদত্ত প্রশ্নে মিস্টার রহমানের মূলধন আছে 30,000। এই 30,000 টাকা মূলধনের প্রথম কলামে লিখব এবং আমাদের জানা থাকতে হবে মূলধনের সাথে যদি প্রশ্নে থাকে অতিরিক্ত মূলধন যোগ হবে, যদি প্রশ্ন থাকে মূলধনের সুদ তাও যোগ হবে। আয় বিবরণীর ফলাফল যদি লাভ থেকে থাকে অর্থাৎ আয় থেকে থাকে, মুনাফা থেকে থাকে, তাহলে এখানে যোগ হবে। তো তার মধ্যে প্রশ্নে অতিরিক্ত মূলধন নাই, মূলধনের সুদও নাই, শুধুমাত্র আমরা করণীয় খতে আয় বিবরণীর ফলাফল পেয়েছিলাম নিট লাভ। আমরা যোগ করব, যোগ নিট লাভ, এবং আমাদের নিট লাভ ছিল 16,000। 30,000 এর নিচে 16,000 লিখে এই প্রথম কলামে যদি যোগ করিতে যোগফলটা দাঁড়াবে 46,000। এই যোগফল থেকে বিয়োগ করতে হবে উত্তোলন এবং উত্তোলনের সুদ, যদি পণ্য উত্তোলন থাকে তাও বিয়োগ করতে হবে, অর্থাৎ নগদ উত্তোলন, পণ্য উত্তোলন এবং উত্তোলনের সুদ বিয়োগ করতে হবে। আর আয় বিবরণীতে যদি লোকসান হয়ে থাকে তাহলে লোকসানটাও এসে এখানে বিয়োগ করতে হবে। যেহেতু আয় বিবরণীর লাভ আমরা লাভ যোগ করে ফেলেছি, তাহলে লোকসানের আর এখানে অস্তিত্ব থাকবে না। শুধুমাত্র দেখতে হবে প্রশ্নের মধ্যে উত্তোলন আছে কিনা। প্রশ্নে আছে উত্তোলন মিস্টার রহমান
2000 টাকা। এই 2000 টাকা বিয়োগ করতে হবে, বিয়োগ উত্তোলন। 2000, 46,000 থেকে 2000 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের যোগফল হবে, বিয়োগফল হবে 44,000। এখন যোগ করতে হবে 15,250, 10,000 এবং 44,000। 15,250, 10,000, 44,000। আমাদের যোগফল 69,250। এখানে একটা বক্স করে এরকম লিখতে হবে, মোট দায় ও মালিকানা সত্ত্ব। মোট দায় ও মালিকানা সত্ত্ব 69,250। ছাত্রছাত্রীবৃন্দ খেয়াল করো, আমাদের এই আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ অংশের যোগফল ছিল 69,250 এবং দায় ও মালিকানা সত্ত্ব অংশের যোগফল 69,250। তার মানে আমাদের যাবতীয় ক্যালকুলেশন ঠিক আছে, প্রশ্নও ঠিক আছে, আমাদের উত্তরটাও ঠিক আছে। ছাত্রছাত্রীরা আর্থিক অবস্থার বিবরণী হয়েছে কিনা না হয়েছে বুঝতে পারবে যদি সম্পদের যোগফল এবং দায় ও মালিকানা সত্ত্বের যোগফল মিলে যায় তাহলে ঠিক আছে সবকিছু, আর যদি মিলে না তাহলে কোথাও না কোথাও ভুল আছে। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, বাসায় থাকো এবং এই ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করো। আগামী ক্লাসে আমি বহুধাপ আয় বিবরণীর একটা সমস্যা সমাধানের চেষ্টা করব।